হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। সবাইকে ডাব্লিউবি বোর্ড এক্সাম প্রিপারেশন 9-10 ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমি পরিতোষ সরকার, আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওটিতে আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের রায় মার্টিনের যে কোশ্চেন সেট বা কোশ্চেন ব্যাংক রয়েছে তার প্রথম সেট আলিপুরদুয়ার নিউ টাউনস গার্লস হাই স্কুল, এই সেটটা সমাধান করব। তো শুরু করা যাক। দেখো, প্রথমে গ্রুপ এ এর প্রশ্ন দেওয়া আছে এবং গ্রুপ এ তে টোটাল 8টা প্রশ্ন দেওয়া আছে এবং 8টা প্রশ্নে আমাদের টিক করতে হবে, অর্থাৎ 8টা প্রশ্নে অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন 4টে করে অপশন থাকবে, তোমাদেরকে সঠিক উত্তরটা সিলেক্ট করতে হবে। তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে, 1 AMU এর মান কত? 1 AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট, পদার্থের যে কোনো পদার্থের পরমাণুর এককে AMU এককে মাপা হয় এবং এর মান আমাদের অপশন কি দেওয়া আছে, 1.66 × 10⁻20 - 24 কেজি, বি নাম্বার 1.66 × 10⁻25 গ্রাম, সি নাম্বার অপশন 1.66 × 10⁻24 গ্রাম এবং ডি নাম্বার অপশন দেওয়া আছে 1.66 × 10⁻25 কেজি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। এবার যদি এটা কেজিতে আমাদের সঠিক উত্তর বের করতে হতো বা যদি কেজিতে উত্তর দেওয়া থাকতো তাহলে আমরা কিভাবে বের করতাম? তাহলে এই সিজিএস এর ভ্যালুটাকে আমাদের গ্রাম থেকে কেজিতে গেলে নিয়ে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব, সিজিএস ইউনিটের ভ্যালুটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 10⁻24/1000। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কি পেয়ে যাচ্ছি, এসআই ইউনিটে 1.66 × 10⁻27 কেজি। তো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, এইচটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? তো আমাদের প্রথমে জানতে হবে যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এইচটিপিতে 44.8 লিটার কোনো গ্যাসের মোল সংখ্যা, 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয় তাহলে 22.4 লিটারের ডবল দেওয়া আছে 44.8 লিটার, তাহলে সেটাও মোল সংখ্যা হয়ে যাবে 1 মোলের ঠিক দ্বিগুণ, অর্থাৎ 2 মোল হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 মোল। তো নেক্সট প্রশ্ন দেওয়া আছে, জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে? তো অপশন এ দেওয়া আছে কমে, অপশন বি দেওয়া আছে বাড়ে, অপশন সি দেওয়া আছে একই থাকে এবং অপশন ডি দেওয়া আছে 3 গুণ বেড়ে যায়। তাহলে এখানে আমাদের 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে জলে সাবান যোগ করলে পৃষ্ঠটান হ্রাস পায় বা কমে যায়। তাহলে এ নাম্বার হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে কি সিদ্ধান্ত নেওয়া যায়? ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। যদি এখানে প্রশ্ন দিত যে ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে কমে যায় তাহলে কি হতো? তাহলে প্রবল বৃষ্টির সম্ভাবনা হয়ে যেত সঠিক উত্তর। আর যদি বলা থাকতো যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে না কমে হঠাৎ করে বা আচমকা কমে গেল, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা, ঝড় এবং বৃষ্টি দুটোরই সম্ভাবনা থাকবে। তো নেক্সট প্রশ্ন আমাদের কি বলা আছে, 5 নাম্বার, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটির দ্রাব্যতা হ্রাস পায়? উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে যে যৌগটির দ্রাব্যতা হ্রাস পায় সেটা কোনটা আছে অপশন আমাদের দেখে নেব। তাহলে অপশন হয়ে যাচ্ছে আমাদের এখানে সি নাম্বার সঠিক উত্তর, CaSO4 ক্যালসিয়াম সালফেট। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা কমে যায়। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয়? বলয় পরীক্ষা দিয়ে কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? তো এখানে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয় কোন অ্যাসিড? অপশন এ দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, অপশন বি দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সি দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিড এবং অপশন ডি দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে আমাদের বলয় পরীক্ষা দিয়ে একটা অ্যাসিডকে শনাক্ত করা হয়, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, যার সংকেত হয়ে যাচ্ছে HNO3। তো নেক্সট প্রশ্ন হচ্ছে,
একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে, তাহলে দ্রবণটির সম্ভাব্য পিএইচ মান কত? কোন দ্রবণে যদি মিথাইল অরেঞ্জ যোগ করা হয় তাহলে হলুদ বর্ণ ধারণ করার অর্থ হচ্ছে তার পিএইচ ভ্যালু 7-এর বেশি হয়ে যাবে, অর্থাৎ ক্ষারীয় দ্রবণ হয়ে যাবে। সেখানে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার, গ্রেটার দ্যান 7। তো নেক্সট, গতি শক্তি সমান সমান অপশনে সর্বদাই ধনাত্মক, সর্বদাই ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে, কোনোটিই নয়। তাহলে এখানে 4টি অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সর্বদাই ধনাত্মক। গতি শক্তি সর্বদাই ধনাত্মক কেন হয়? গতি শক্তিরা সর্বদাই ধনাত্মক হওয়ার কারণ হচ্ছে আমাদের জানতে হবে এই গতি শক্তির রাশিমালা কি। এই গতি শক্তিকে লেখা হয় ইকে, কাইনেটিক এনার্জি। গতি শক্তি এটাকে সংক্ষেপে লেখা হয় ইকে। এর ইকুয়েশন হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখানে গতি শক্তির ভ্যালু বের করতে গেলে আমাদের ওই পদার্থের ভর বের করতে হবে বা ভর জানতে হবে। এই ভর কখনো নেগেটিভ হয় না, কোন পদার্থের ভর কখনো নেগেটিভ হয় না, সেই জন্য এখানে ভরটা অলওয়েজ পজিটিভ নিতে হবে। ভেলোসিটি, গতিবেগ পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু এখানে গতিবেগের যেহেতু স্কয়ার রয়েছে অর্থাৎ নেগেটিভ ভ্যালুটাও অটোমেটিক পজিটিভ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা আলটিমেটলি এখানে ই কে অর্থাৎ কাইনেটিক এনার্জি অর্থাৎ গতি শক্তিটা আমরা সর্বদাই কি ভ্যালু পাবো? ধনাত্মক ভ্যালুটা আমরা পাবো, অর্থাৎ গতি শক্তির মান সর্বদাই আমরা পাবো ধনাত্মক। তো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, গ্রুপে আমাদের 8টা প্রশ্ন সলভ করা কমপ্লিট হলো। এবার আমরা গ্রুপ বি সলভ করব। তো গ্রুপ বি তে আমাদের টোটাল 7টা প্রশ্ন রয়েছে এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে, এবং এই প্রশ্নগুলো আমাদের কিন্তু দেখতে হবে যে প্রত্যেকটার সাথে কিন্তু এই 1 নম্বরের প্রশ্নের মধ্যেই কোনোটা এসএ কিউ টাইপ থাকবে, কোনোটা হয়তো শূন্য স্থান দেওয়া থাকবে, কোনোটা হয়তো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মানই 1 করে থাকবে। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কি? তো অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হয়ে যাবে মোল ইনভার্স। তাহলে অ্যাভোগাড্রো ধ্রুবকের একক হয়ে যাচ্ছে মোল ইনভার্স। তো নেক্সট প্রশ্ন হচ্ছে এর অথবা 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়? এখানে 1 নম্বরের দুটো যে প্রশ্ন দেওয়া আছে, অ্যাভোগাড্রো ধ্রুবকের একক কত বা একক লেখো, এর সাথে অথবা প্রশ্ন আছে 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়। তো এই দুটোর মধ্যে তোমার ইচ্ছে মতো যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তুমি যদি চাও তো দুটো অ্যান্সার করতে পারো, সেক্ষেত্রে তুমি 1 নাম্বারই পাবে। এবার দুটো অ্যান্সার করলে তোমার কি বেনিফিটস হবে? সেক্ষেত্রে যদি কোনো কারণে তোমার একটা উত্তর ভুল হয়ে যায়, তুমি কিন্তু সেখানে সঠিক উত্তর 1 নাম্বার পেয়ে যাচ্ছ। কারণ দুটো উত্তরে যদি একটা ভুল হয়ে যায়, তুমি কিন্তু আরেকটা অ্যাটেন্ড করার জন্য সেই প্রশ্নের উত্তর কিন্তু পুরোপুরি 1 পেয়ে যাচ্ছ। সেই জন্য তোমরা চেষ্টা করবে যদি অপশন থাকে এই ধরনের শর্ট প্রশ্নের ক্ষেত্রে 1 নাম্বারে তোমরা দুটো অ্যান্সারই করে দিয়ে আসবে। তো নেক্সট দেখো এর অথবা প্রশ্ন কি দেওয়া আছে, 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়? 1 মোল ইলেকট্রন বলতে বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। 1 মোল যে কোনো পদার্থেরই অণুর সংখ্যা বা যে কোনো পদার্থেরই পরমাণুর সংখ্যা, সেটা কিন্তু আমাদের সেই অ্যাভোগাড্রো সংখ্যাটা আমাদের ভ্যালুটা মনে রাখতে হবে। সেটা ভ্যালুটা কত? 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়? তাহলে এতটি ইলেকট্রনকে বোঝায়। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে হবে। দেখো বাম স্তম্ভে এবং ডান স্তম্ভে, এখানে বাম স্তম্ভে 3টে প্রশ্ন দেওয়া থাকবে এবং ডান স্তম্ভে ওই প্রশ্নের অল্টারনেটিভ 4টা অপশন দেওয়া থাকবে, এবং কোনটার সাথে কোনটা কারেক্টলি ম্যাচ করছে সেটা তোমাদেরকে ম্যাচ করে দেখাতে হবে। দেখো প্রথম প্রশ্নটা দেওয়া আছে চাপের একক হলো, তো চাপের একক হলো, চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে বল বাই ক্ষেত্রফল হচ্ছে চাপ। তাহলে আমরা কি জানি? বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক আমরা যেহেতু এসআই ইউনিট গুলো দেওয়া আছে তাহলে এসআই নেব। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের মিটার স্কয়ার নিতে হবে। তাহলে নিচ থেকে যখন উপরে যাবে তখন হয়ে যাবে অ্যান্সারটা হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমাদের 1 নাম্বার চাপের একক হয়ে যাচ্ছে ডি নাম্বার অপশন, অর্থাৎ 1 এর আনসার হয়ে যাচ্ছে ডি। তো নেক্সট প্রশ্ন হচ্ছে পৃষ্ঠটানের একক কি? পৃষ্ঠটান হচ্ছে ত্বরণের একটা ধর্ম।
কোন তরলের মুক্ত পৃষ্ঠে একক দৈর্ঘ্যে স্পর্শকীয় বা লম্বভাবে যে বল ক্রিয়া করে তাকেই বলা হয় ওই তরলের পৃষ্ঠটান। তাহলে তরলের পৃষ্ঠটানের একক আমরা বের করার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে তরলের পৃষ্ঠটানের রাশিটা কিভাবে আমরা বের করব। পৃষ্ঠটান সমান সমান বল বাই দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমাদের পৃষ্ঠটানের ক্ষেত্রে আমরা নিব পৃষ্ঠটানকে বলা হয় সারফেস টেনশন। অর্থাৎ সারফেস টেনশন এর একক হচ্ছে নিউটন পার মিটার। তাহলে মিটারটা উপরে উঠলে মিটার ইনভার্স, তাহলে 2 নম্বরের উত্তর হয়ে যাচ্ছে এ, নিউটন মিটার ইনভার্স হয়ে যাচ্ছে পৃষ্ঠটানের একক। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিকৃতির একক হলো, তাহলে বিকৃতির একক কি, এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার, বিকৃতির একক হচ্ছে বি। একক নেই, বিকৃতির কোনো একক নেই। এবং নিউটন হচ্ছে বলের একক, যেহেতু একটা অপশন বেশি দেওয়া ছিল সেটা তোমাকে অবশ্যই কনফিউজড করার জন্য একটা অপশন বেশি দেওয়া থাকবে, প্রতিটা এক্সামে এটা করে থাকে এক্সামিনাররা, তা তোমরা এর জন্য ঘাবড়াবে না। তো তোমাদের সঠিক উত্তর 3টে কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু এক্সট্রা দেওয়া ছিল। তো নেক্সট প্রশ্ন আমাদের 3 নাম্বার কি রয়েছে, সত্য বা মিথ্যা লেখো। এখানে আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া আছে যে সেটা সত্য না মিথ্যা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সম্পৃক্ত দ্রবণে আরো দ্রাবক যদি যোগ করা হয় তাহলে সেটা নিচে থিতিয়ে পড়বে। এটা একদম কারেক্ট অ্যান্সার দেওয়া আছে। সম্পৃক্ত দ্রবণে যদি আরো দ্রাবক যোগ করা হয় তাহলে সেটা থিতিয়ে পড়বে এবং সেটা অতিপৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে এই অপশনটা আমাদের দেওয়া আছে একদম সত্য। তাহলে 3 নাম্বার স্টেটমেন্টটা সত্য আমরা লিখে দেবো। তো নেক্সট এর সাথে অথবা প্রশ্ন দেওয়া আছে, শূন্য স্থান পূরণ করো। গ্রিন ভিট্রিয়লের সংকেত লেখো। এখানে তোমাদের কিন্তু 3টে এইরকম ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল এবং হোয়াইট ভিট্রিয়লের সংকেত তোমাদের পরীক্ষায় যে কোনো একটা ম্যাক্সিমাম পরীক্ষাতে এসে থাকে। তো তোমরা সেকেন্ড সামারটিভে যেহেতু প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রত্যেকটাই ভালো করে দেখে যাবে। তো এখানে গ্রিন ভিট্রিয়লের সংকেত হয়ে যাবে ফেরাস সালফেট এবং তার সাথে 7 অণু জল। সংকেত লেখার কিছু রুলস আছে বা নিয়ম আছে, সেই নিয়মগুলো অবশ্যই ফলো করবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের হাফ নাম্বার করে কেটে নেবে। তো দেখো গ্রিন ভিট্রিয়লের সংকেত হচ্ছে ফেরাস সালফেট FeSO4 এবং সাথে তুমি ডট দিবে একটা এবং লিখে দিবে 7 অণু জল 7H2O এবং এই টোটাল সংকেতকে তুমি থার্ড ব্র্যাকেটে রেখে দেবে। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সংকেত এই ব্লু ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল লেখার পর সেটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটে রেখে দেবে। নেক্সট, অম্লরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়? অম্লরাজ হলো এমন একটি পদার্থ যেটি বর ধাতুগুলো দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। এই অম্লরাজ প্রস্তুত করতে 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে এখানে যেহেতু প্রশ্ন বলেছে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে তোমরা শুধু অ্যাসিডের নাম লিখবে, তাহলে এখানে পুরো 1 নাম্বার পেয়ে যাবে। তাহলে অ্যাসিড লিখবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3। তো নেক্সট হচ্ছে অশ্বক্ষমতা বা যেটাকে ইংরেজিতে বলা হয় হর্স পাওয়ার এবং সাথে কি বলা আছে ওয়াটের মধ্যে কি সম্পর্ক? অশ্বক্ষমতা এবং ওয়াট, 1 HP বা 1 অশ্বক্ষমতা এর অর্থ হলো বা 1 অশ্বক্ষমতা সমান সমান 1 HP = 746 ওয়াট। ওয়াট হচ্ছে ক্ষমতার SI ইউনিট। কার্যহীন এবং এর সাথে অথবা কি প্রশ্ন রয়েছে, কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণের মধ্যবর্তী কোণের মান কত? তো প্রথমে আমাদের জানতে হবে যে কার্যহীন বল কাকে বলে। তো দেখো নেক্সট প্রশ্ন অথবা দিয়ে কি দেওয়া আছে, কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণের মধ্যবর্তী কোণ কত? দেখো কার্যহীন বল কাকে বলে প্রথমে আমাদের এটা জানতে হবে। কার্যহীন বল হলো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছি এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে,
তাহলে এটা আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি, সাপোজ কোন একটা বস্তুর উপর আমি ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করলাম এবং এর প্রয়োগ বিন্দুর সরণটা ঠিক তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, তাহলে বলটা হচ্ছে উপর দিকে আমি অ্যাপ্লাই করলাম এবং সরণটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ ডিটা হচ্ছে সামনের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কার্য হবে না। এই কার্যহীন বলের ইকুয়েশন হচ্ছে W = F S cos থিটা। যেহেতু বল এবং বলের প্রয়োগ বিন্দুর মধ্যে সরণ 90 ডিগ্রি হলে cos থিটার মান হয়ে যায় 0, সেক্ষেত্রে আমাদের ফাইনাল রেজাল্ট হয়ে যাচ্ছে F S cos 0 থিটা, cos 90 ডিগ্রির ভ্যালু 0 বসিয়ে দিলাম, তাহলে আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে যাচ্ছি 0, অর্থাৎ এখানে কোনো কার্য সম্পন্ন হচ্ছে না। এই কারণে বলা হয় যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, সেক্ষেত্রে কোনো ওই বস্তুটা কোনো কার্য করে না। তাহলে প্রশ্নটা কি ছিল? কার্যহীন বলের ক্ষেত্রে বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণের মধ্যবর্তী কোণের মান কত? তাহলে এখানে আনসার লিখে দিবে 90 ডিগ্রি। এরপর আমরা গ্রুপ সি এর প্রশ্নগুলো সমাধান করব। তো দেখো, গ্রুপ সি তে টোটাল আমাদের 5টা প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটি প্রশ্নের মান 2 করে রয়েছে এবং এখানে সবগুলো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অপশন থাকবে না, কিছু কিছু প্রশ্ন অপশন থাকবে, আর যেগুলো প্রশ্ন অপশন থাকবে না সেগুলো তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তো দেখো, প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে? 3.011 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর এসটিপি তে আয়তন কত? দেখো, 3.011 × 10⁻23 সংখ্যক, এই সংখ্যাটা দেখে আমরা কি বুঝতে পারি, কি বুঝতে পারছি? এটি একটি অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক ভ্যালু দেওয়া আছে, এই মানটা অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক মান দেওয়া আছে, আর অ্যাভোগাড্রো সংখ্যার সাথে আমাদের কোনো পদার্থের আয়তনের একটা সম্পর্ক রয়েছে। তো অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 × 10⁻23। এত সংখ্যক অণুর আয়তন হয়ে যায় 22.4 লিটার। তাহলে আমাদের একটি অণুর আয়তন কত পেয়ে যাচ্ছি? 22.4 লিটার বাই 6.022 × 10⁻23। এরপর আমাদের প্রশ্নে যেটা বলা আছে 3.011 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর আয়তন কত? তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে 3.011 × 10⁻23 সংখ্যক অণুর আয়তন কত? তাহলে 22.4 × 3.11 × 10⁻23 বাই 6.022 × 10⁻23। 10⁻23 কেটে দিলাম, 3.11 দিয়ে 6.022 কাটলে 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে যখন আমরা 22.4 কে কাটবো তখন অ্যান্সার পেয়ে যাবো 11.2। তাহলে এখানে আমরা 3.011 × 10⁻23 সংখ্যক অক্সিজেন গ্যাসের এসটিপি তে আয়তন কত পেয়ে গেলাম? তাহলে আমাদের ফাইনাল আনসার হয়ে যাচ্ছে 3। তাহলে ফাইনাল আনসার আমরা পেয়ে যাচ্ছি 11.2 লিটার। তো নেক্সট প্রশ্ন আমরা দেখব 3-এর 1 নম্বর প্রশ্ন হলো, এবার 3-এর 1-এরই আবার অথবা রয়েছে। তো 3-এর 1-এর অথবা প্রশ্নটা কি রয়েছে? এসটিপি তে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 মিলিলিটার, ওই গ্যাসের আণবিক ভর কত? তাহলে এখানে আমাদের আয়তন থেকে আণবিক ভরে যেতে হবে, অর্থাৎ এখানে মিলিলিটারকে অবশ্যই আমাদের লিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব?
280 মিলিলিটার 280 মিলিলিটার ইজ ইকুয়াল টু 280 বাই 1000 লিটার। 280 মিলিলিটার থেকে আমরা লিটারে চলে গেলাম, তাহলে ভ্যালু কত পাচ্ছি? 0.28 লিটার। এবার আমরা কি জানি 22.4 লিটারের আয়তনের মধ্যে যে ভরটা থাকে সেটা হচ্ছে আণবিক ভর। যেহেতু এখানে একটা গ্যাস, পার্টিকুলার গ্যাস বলা আছে, এখানে 1 গ্রামের আয়তন বলা আছে, তাহলে গ্যাসের আণবিক ভর কত? তাহলে এখান থেকে আমরা লিখব যে 0.28 লিটার এর ভর দেওয়া আছে 1 গ্রাম। তাহলে এখান থেকে আমরা যেহেতু আণবিক ভর বের করতে হবে, অর্থাৎ ওই গ্যাসটির আণবিক ভরের সাথে ডাইরেক্ট আমাদের মোলার আয়তনের সম্পর্ক যেতে হবে। তাহলে 1 লিটারের আয়তন পরিমাণ ওই গ্যাসের ভর কত হয়ে যাচ্ছে? 1/0.28 গ্রাম। এবার আণবিক ভর সংখ্যক আয়তন নিতে হবে, অর্থাৎ আমাদের নিতে হবে 22.4 লিটারের ভর কত? তাহলে 1/0.28 ইন্টু 22.4 গ্রাম। তাহলে দশমিক তুলে দিচ্ছি, এই দশমিক তুলে দিচ্ছি, তাহলে নিচে কত হয়ে যাচ্ছে? হ্যাঁ, নিচে হয়ে যাচ্ছে 10, ওর উপরে হয়ে যাচ্ছে 100। তাহলে 100 শূন্য কেটে গিয়ে হয়ে যাবে 10। সাত দিয়ে 4 7 28, 7 দিয়ে যদি কাটি 7 3 7 21, 1 14, 7 দুগুণ 14, 4 দিয়ে কাটলে 4 8 32, তাহলে 4 10 হয়ে যাচ্ছে আমাদের 40। তাহলে এর মোলার আয়তন, এর ভর হয়ে যাচ্ছে, অর্থাৎ আণবিক ভর পেয়ে যাচ্ছে আমরা 40 গ্রাম। তাহলে এর অথবা প্রশ্নের উত্তরটা আমরা পেলাম কত? 40। অর্থাৎ এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রামের আয়তন 280 মিলিলিটার দেওয়া আছে, ওই গ্যাসের আণবিক ভর হয়ে যাচ্ছে 40 গ্রাম। তো নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে হুকের সূত্রটি লেখো। হুকের সূত্রটা হলো স্থিতিস্থাপক বিজ্ঞানী হুক অর্থাৎ রবার্ট হুক কোন বস্তুর স্থিতিস্থাপকতার উপর একটা সূত্র দিয়েছে, যেটাকে বলা হয় হুকের সূত্র। এবং এই সূত্রটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ ইনইলাস্টিক লিমিট পীড়ন is proportional to বিকৃতি। অর্থাৎ কোন বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা বিকৃত হয়। এবার ওই বস্তুটা কতটা বিকৃত হবে সেটা ডিপেন্ড করবে যে বস্তুটা অ্যাকচুয়ালি কোন স্টেজে রয়েছে, আর স্থিতিস্থাপক সীমার মধ্যে রয়েছে কিনা, স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করেছে তার উপর ডিপেন্ড করবে। যদি স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করে সেক্ষেত্রে কিন্তু সেই বস্তুটা পুরোপুরি ভাবে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। এই কারণে কিন্তু এই হুকের সূত্রে অবশ্যই প্রত্যেকের এটা মাথায় রাখতে হবে যে সূত্রটা বলার আগে অবশ্যই স্থিতিস্থাপক সীমা অর্থাৎ ইলাস্টিক লিমিটটা উল্লেখ করতে হবে। তাহলে হুকের সূত্রে আমাদের লিখতে হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে এবং সেই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবককে কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো নেক্সট প্রশ্ন কি বলেছে? সান্দ্র বল এবং ঘর্ষণ বলের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। সান্দ্র বল এটা তরলের একটা ধর্ম, অর্থাৎ তরলের অভ্যন্তরীণ একটি ঘর্ষণজনিত বল, যেটাকে বলা হয় সান্দ্র বল। এবং ঘর্ষণ বল হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তাহলে সান্দ্র বল এবং ঘর্ষণ বলের মধ্যে যেহেতু একটা পার্থক্য বলতে বলা হয়েছে, তাহলে সান্দ্র বল এর পার্থক্য বলবে যে সান্দ্র বল তরলের অভ্যন্তরীণ একটা ঘর্ষণজনিত বল এবং ঘর্ষণ বল হলো
কোন কঠিন পদার্থের বাহ্যিক ঘর্ষণজনিত বল। সান্দ্র বল তরলের ক্ষেত্রে প্রযোজ্য, ঘর্ষণ বল কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য। এইভাবে সংক্ষেপে লিখতে পারো। কলোয়েডীয় দ্রবণে দ্রাবক কণাগুলির ব্যাস কত? কলোয়েডীয় দ্রবণে দ্রাবক কণাগুলির ব্যাস হচ্ছে 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটার। তাহলে কলোয়েডীয় কণার ব্যাস হচ্ছে 10⁻⁻7 থেকে 10⁻⁻5 সেন্টিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হচ্ছে টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব হচ্ছে এটা একটা আলোর বৈশিষ্ট্য। যদি কোনো কলোয়েডীয় দ্রবণের মধ্য দিয়ে আলো ফেলা হয় তাহলে ওই আলোর বিচ্ছুরণের প্রভাবে অর্থাৎ ওই দ্রবণের মধ্যে আলোর গতিপথ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, অর্থাৎ ওই কলোয়েডীয় কণাগুলো গতিবিধি স্পষ্টভাবে বোঝা যায়। তো এক্ষেত্রে আমাদের টিন্ডাল প্রভাব বলতে হবে। টিন্ডাল একজন বিজ্ঞানীর নাম। বিজ্ঞানী টিন্ডাল সর্বপ্রথম যেহেতু এই ঘটনাটি পর্যবেক্ষণ করেছিল সেই জন্য একে বলা হয় টিন্ডাল প্রভাব। তো নেক্সট প্রশ্ন, গাঢ় এবং উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো। প্রশ্ন বলেছে গাঢ় কস্টিক সোডার দ্রবণে যদি জিঙ্ক চূর্ণ যোগ করা হয় তাহলে কস্টিক সোডার সংকেত কি? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে বলা হয় কস্টিক সোডা। জিঙ্ক চূর্ণ অর্থাৎ Zn প্লাস NaOH। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এখান থেকে আমরা পাবো NaZnO2 প্লাস H2। তাহলে এখানে আমাদের ব্যালেন্স করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করব এবং Na2 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? Zn অর্থাৎ জিঙ্ক চূর্ণের সাথে যদি উত্তপ্ত কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয় তাহলে আমরা কি কি পাচ্ছি? সোডিয়াম জিঙ্কেট অর্থাৎ Na2ZnO2 এবং সাথে হালকা গ্যাস হাইড্রোজেন উৎপন্ন হয়। তো নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে? আম্লিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে? তো আম্লিক কৃষি জমিকে যদি চাষের উপযোগী করে তুলতে হয় তাহলে সেখানে আমাদের ক্ষারকীয় পদার্থ অর্থাৎ আমাদের চুন যোগ করতে হবে। অর্থাৎ এখানে চুন হিসেবে আমাদের যে কোনো ক্ষারকীয় পদার্থ আমরা যোগ করলে সেই অম্লকে প্রসারিত করে দিবে এবং সেই জমিটা পুনরায় চাষের উপযোগী হয়ে যাবে। একটা উভধর্মী অক্সাইডের উদাহরণ লেখো। একটা উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড হতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে, তুমি যেটা নিতে পারো। তো উভধর্মী অক্সাইড উদাহরণ হচ্ছে জিঙ্ক অক্সাইড অর্থাৎ ZnO এবং অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ Al2O3। এবং দুটোই হচ্ছে উভধর্মী অক্সাইডের উদাহরণ, যে কোনো একটা এক্সামে লিখে দেবে। তো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার যদি উপরে তোলা হয় তাহলে বস্তুটির স্থিতিশক্তি কত হবে? তো এখানে দেখো প্রশ্নে প্রত্যেকটা রাশির মানই SI এককে দেওয়া আছে। তাহলে আমাদের এই স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বের করার ইকুয়েশনটা আমাদের জানতে হবে। যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি বের করার ইকুয়েশন কি? তাহলে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি EP is equal to mgh। তাহলে m কত দেওয়া আছে? 5 কেজি। তাহলে বসিয়ে দিলাম m এর ভ্যালু 5। g কত দেওয়া আছে? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু 9.8 এবং h উচ্চতা কতটা উপরে তুলতে হবে? 20 মিটার। তাহলে বসিয়ে দিলাম 20। তাহলে এখান থেকে আমরা ভ্যালু কত পাচ্ছি? 100 × 9.8।
তাহলে 9800, তাহলে আনসার হয়ে যাচ্ছে 980 এনার্জি শক্তি, তাহলে এত জুল, এসআই ইউনিটে লিখে দেবো আমাদের জুল। তাহলে 5 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উপরে তুলতে আমাদের কত কার্য করতে হবে, বা বস্তুটির স্থিতিশক্তি কতটা অর্জন করবে, সেক্ষেত্রে বস্তুটি 980 জুল স্থিতিশক্তি অর্জন করবে। তো নেক্সট প্রশ্ন কি বলেছে, একটি বস্তুর উপর 80 নিউটন বল প্রয়োগ হওয়ায় বা প্রযুক্ত হওয়ায় বস্তুটির সরণ হলো 50 নিউটন, তাহলে কৃতকার্যের মান কত? খুবই সিম্পল প্রশ্ন দেওয়া আছে। তাহলে কৃতকার্য বের করার আমাদের ফর্মুলা কি, যে কৃতকার্য ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ। তাহলে কৃতকার্য অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে বল কত দেওয়া আছে, 80 নিউটন অর্থাৎ 80 নিউটন, এবং কতটা সরণ ঘটেছে 15 মিটার। তাহলে এটাকে গুণ করবো 15 দিয়ে, তাহলে এখান থেকে আমরা কৃতকার্য পেয়ে যাব। তাহলে এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 120 শূন্য অর্থাৎ 1200 নিউটন মিটার। তো আজকে এই পর্যন্তই আমাদের তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তোমাদের এই চ্যানেলে ক্লাস 9 এবং 10 ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের উপর সম্পূর্ণ ক্লাস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করানো হবে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।